নেপাল পারলেও বাংলাদেশ কেন পারছে না? নেপালের জেনজিরা সম্ভব করলেও বাংলাদেশের জেনজি কেন ব্যর্থ হলো? নেপালের প্রধানমন্ত্রী যা চমক দেখাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তা করে দেখাতে পারছে না কেন? দুটি দেশ, দুটি গণ অভ্যুত্থান, আর নেতৃত্বে সেই একই জেনজি বা তরুণ প্রজন্ম। এক দেশে তরুণরা রাজপথের আন্দোলন শেষে ব্যালট বাক্সের রীতিমতো ঝড় তুলল, পুরনো রাজনীতিবিদদের সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করল। আর বাংলাদেশে ঠিক একই রকম একটা গণ অভ্যুত্থানের পর সেই তরুণরাই যখন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এলো, তখন তাদের কপালে জুটল মাত্র 6টি আসন। কেন এমন হলো? নেপালের ৩৫ বছর বয়সী সাবেক র্যাপার যে জাদু বলে পাল্টে দিলেন গোটা দেশের রাজনৈতিক হিসাব নিকাশ, বাংলাদেশের তরুণ নেতারা ঠিক কোন জায়গায় এসে সেই সুযোগটা হারিয়ে ফেললেন? নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প শুরু করে দিয়েছে। অথচ বাংলাদেশের তরুণরা ক্ষমতা তো পরের কথা, বিরোধী দলেও শক্ত অবস্থান তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে। নেপালের তরুণরা পারলে বাংলাদেশের জেনজিরা কেন পারল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনৈতিক কৌশলের দিকে তাকাতে হবে। কারণ রাজপথে স্লোগান দেওয়া আর ভোটের মাঠে ব্যালট ছিনিয়ে আনা দুটো একেবারেই আলাদা বিষয়। নেপালের কাঠমান্ডুর সাবেক মেয়র ছিলেন বালেন্দ্র শাহ। পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং তরুণদের কাছে দারুণ জনপ্রিয় একজন হিপহপ বা ল্যাপ সঙ্গীত শিল্পী। ২০২২ সালে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র হন, তখনই বোঝা গিয়েছিল নেপালের রাজনীতিতে নতুন কিছু হতে যাচ্ছে। এরপর যখন দেশটিতে গণ অভ্যুত্থান হলো, তখন পুরনো সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে তরুণরা একাট্টা হলো রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি এর ছাতার নিচে। এই দলটির বয়স মাত্র ৪ বছর, কিন্তু নির্বাচনে তারা কি করলো? ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতেই তারা জয়লাভ করলো। একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। পার্লামেন্টের ২/৩ আসন এখন তরুণদের দখলে। নেপালের এই তরুণ প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেই প্রথম যে ধাক্কাটা দিয়েছেন সেটা রীতিমতো অবিশ্বাস্য। শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তিনি ১০০ দফার একটি অ্যাকশন প্ল্যান ঘোষণা করেন। সবচেয়ে বড় চমকটা ছিল ভিআইপি কালচার পুরোপুরি বাতিল করা। এখন নেপালের রাস্তায় কোনো নেতার গাড়িবহর নেই, পুলিশের সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করার কোনো ব্যাপার নেই। এমনকি খোদ প্রধানমন্ত্রীর গাড়িও রাস্তায় আটকে তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশকে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাতে গিয়ে তিনি কি করেছেন জানেন? সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাধর রাজনীতিবিদ কেপি শর্মা ওলি এবং শের বাহাদুর দেওবাকে দুর্নীতির অভিযোগে সরাসরি গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন। ক্ষমতাশালী দুর্নীতিবাজদের কোনো ছাড় দিচ্ছে না জেনজি সরকার। নেপালের এই অভাবনীয় সাফল্যের পেছনের মূল কারণটা কি? তারা কি শুধু আবেগের ওপর ভর করে জিতেছে? একদমই না। এখানেই আসে রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় বিষয়টা। নেপালের তরুণরা বুঝেছিল শুধু রাজপথের রাগ আর ক্ষোভ দিয়ে ভোট জেতা যায় না, এর জন্য দরকার নিখুঁত সংগঠন আর কৌশল। আরএসপি নির্বাচনের আগে গঠন করেছিল একটি শক্তিশালী রিসার্চ, স্ট্র্যাটেজি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার জন্য ছিল ৬৬০ জন সদস্যের একটি ডেডিকেটেড টিম। এই টিমের কাজ ছিল সারা দেশে একটি মাত্র সুনির্দিষ্ট বার্তা ছড়িয়ে দেওয়া। তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একটি দারুণ গণমাধ্যম কৌশল নিয়েছিলেন। তিনি প্রতিদিন ক্যামেরার সামনে এসে উল্টোপাল্টা বা বিভ্রান্তিকর কথা বলতেন না। তিনি নিয়ম করেছিলেন প্রতি ৮ দিনে মাত্র একবার তিনি জনসমক্ষে বড় ভাষণ দেবেন। এতে করে তার প্রতিটি কথার ওজন বজায় ছিল এবং দলের ভেতরে বা জনগণের কাছে কোনো ভুল বার্তা যায়নি। এছাড়া প্রতিদিন ৫টি থেকে ৭টি জেলায় তারা রোড শো করেছেন, একদম সাধারণ মানুষের কাছে দিয়ে তাদের অভাব অভিযোগ শুনেছেন। এবার আসি বাংলাদেশের কথায়। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি কোনো অংশেই নেপালের চেয়ে কম ছিল না, কিন্তু তারপর কি হলো? বাংলাদেশের তরুণরা গঠন করলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা ঘোষণা দিয়েছিল যে তারা এককভাবেই নির্বাচনে লড়বে এবং পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আপোষ করবে না। কিন্তু নির্বাচনের হিসাব মেলাতে গিয়ে তারা এমন কিছু সিদ্ধান্ত নিল যা তাদের পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ফেলল। বাংলাদেশের তরুণরা ঠিক কোন জায়গাটায় এসে সবচেয়ে বড় ভুলটা করেছিল আসলে? এনসিপি যখন দেখল সারা দেশে তাদের সাংগঠনিক কাঠামো অতটা মজবুত নয়, তখন তারা জোটবদ্ধ রাজনীতির পথে হাঁটল। সিদ্ধান্ত হলো জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের সাথে হাত মেলানো। যতই হোক, এমন একটি সিদ্ধান্ত তরুণ ভোটারদের, বিশেষ করে নারী ভোটার এবং প্রগতিশীল অংশের মধ্যে একটি মিশ্র প্রভাব ফেলে। নেপালে আরএসপি যেমন কোনো পুরনো বা বিতর্কিত দলের সাথে জোট করেনি, এককভাবে লড়ে নিজেদের ক্লিন ইমেজ ধরে রেখেছে, বাংলাদেশ ঠিক তার উল্টো পথে হেঁটেছে। ফলে এনসিপি জয়লাভ করেছে 6টি আসনে। কোথায় নেপালের ১২৫ আসন আর কোথায় বাংলাদেশ? আরেকটা বড় কারণ হলো সময়ের ব্যবধান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে কোনো অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা থাকে, সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না। নেপালে গণ অভ্যুত্থানের মাত্র ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে মানুষের ক্ষোভ, আবেগ আর পরিবর্তনের যে আগুন, সেটা সরাসরি ব্যালট বাক্সে গিয়ে পড়েছে। তরুণরা সেই টাটকা আবেগের পুরো সুবিধা ঘরে তুলতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশে গণ অভ্যুত্থান আর নির্বাচনের মধ্যে ব্যবধান ছিল প্রায় ১.৫ বছর। এই দীর্ঘ সময়ে মানুষের আন্দোলনের আবেগ অনেকটাই থিতিয়ে যায়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অস্থিরতা এবং পুরনো রাজনৈতিক দলগুলোর নতুন করে মাঠে নামা, সব মিলিয়ে তরুণদের প্রতি মানুষের সেই অন্ধবিশ্বাসে চিড় ধরে যায়। নেপালের সাফল্যের আরেকটি বড় দিক হলো তাদের মন্ত্রিসভা গঠন। বালেন্দ্র শাহ যে ১৪ জন মন্ত্রিসভা গঠন করেছেন, সেখানে দুর্নীতিগ্রস্ত তো বটেই, এমনকি প্রথাগত কোনো বয়স্ক রাজনীতিবিদও নেই। তিনি বেছে বেছে উচ্চশিক্ষিত এবং পেশাদারদের নিয়ে এসেছেন। যেমন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সোর্নিম ওয়াগলেকে।
স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসিয়েছেন তরুণ আর ক্লিন ইমেজের মানুষদের। তারা শুধু মানুষ বদলায়নি, সিস্টেমটাও বদলে দিচ্ছে। সরকারি অফিসে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে তারা ইউরোপের দেশ এস্তোনিয়ার মডেল অনুসরণ করে ডিজিটাল ফাইল ট্র্যাকার চালু করেছে। এর মানে হলো সাধারণ মানুষ ঘরে বসেই দেখতে পারবে তার ফাইলটি এখন কোন টেবিলে বা কার কাছে আটকে আছে। যে কোনো সরকারি টেন্ডার ও বাজেট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে দুর্নীতির কোনো সুযোগই না থাকে। সাধারণ মানুষের চিকিৎসার জন্য সরকারি বেসরকারি সব হাসপাতালে 10% শয্যা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। নারীদের নিরাপদ যাতায়াতের জন্য রাস্তায় নামানো হয়েছে বিনা ভাড়ার ব্লু বাস। কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে 17টিতে নামিয়ে আনা হয়েছে। বাংলাদেশের তরুণরা কি এই ধরনের কোনো সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান নির্বাচনের আগে মানুষের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছিল? উত্তর হলো না। এনসিপি ঢাকা বা বড় শহর কেন্দ্রে কিছুটা জনপ্রিয়তা পেলেও সারা দেশে তৃণমূল পর্যায়ে তাদের কোনো শক্ত ভিত্তি ছিল না। নেপালে আরএসপি পাহাড়ি ও সমতল এই দুই এলাকার মানুষের দীর্ঘদিনের যে রাজনৈতিক বৈষম্য, সেটাকে খুব সুকৌশলী নিজেদের পক্ষে কাজে লাগিয়েছে। নেপালের রাজনীতি দীর্ঘদিন ধরে কাঠমান্ডু এবং পাহাড়ি এলাকার নেতাদের কুক্ষিগত ছিল। মাদেশ বা সমতল এলাকার মানুষ সবসময় অবহেলিত ছিল। বালেন্দ্র শাহ যখন সমতলের এক বিশাল জনসভায় গিয়ে ঘোষণা দিলেন যে এবার একজন মাদেশি ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে, তখন পুরো রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায়। এই একটি কথা সমতলের লাখ লাখ মানুষের ভোট আরএসপির বক্সে এনে দেয়। বাংলাদেশের তরুণরা ঠিক এই ধরনের কোনো গেম চেঞ্জিং রাজনৈতিক কৌশল বা ন্যারেটিভ তৈরি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু তরুণদের দোষ দিলেই হলো না, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও নেপালের প্রধানমন্ত্রীর মতো চমক দেখাতে পারছেন না। যেমন নেপালের শিক্ষাঙ্গন এবং প্রশাসনকে পুরোপুরি রাজনীতিমুক্ত করার যে সাহসী পদক্ষেপ বালেন্দ্র শাহ নিয়েছেন, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্ভব হয়েছে। নেপালে স্কুল কলেজে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের দলীয় ছাত্র রাজনীতি। শিক্ষকদেরও রাখা হয়েছে রাজনীতির বাইরে। শিশুদের মানসিক চাপ কমাতে 5ম শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়েছে। বাংলাদেশে যখন ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বিভিন্ন দল, তখন তারা পুরনো বদভ্যাস ধরে রেখে ভোটের হিসাব মেলাতেই বেশি ব্যস্ত ছিল। শিক্ষা বা স্বাস্থ্য খাতে নেপালের মতো আমূল কোনো সংস্কারের রূপরেখা তারা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারেনি। এমনকি ক্ষমতা হাত বদলের পরও এখনও নতুন সরকার পারছে না। পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও নেপালের তরুণ সরকার দারুণ চতুরতার পরিচয় দিচ্ছে। ভারত ও চীনের মতো দুই পরাশক্তির মাঝখানে অবস্থিত নেপাল এতদিন ব্যবহৃত হতো বাফার স্টেট হিসাবে, কিন্তু নতুন সরকার কারো দিকে না ঝুঁকে ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি বা উন্নয়ন কূটনীতির মাধ্যমে দুই দেশ থেকেই নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে। নেপাল পেরেছে কারণ তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, তাদের সংগঠন ছিল গোছানো এবং তাদের সিদ্ধান্ত ছিল আপোষহীন। তারা জানতো কখন কি বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। তারা অতীত আবর্জনার সাথে হাত মেলায়নি। অন্যদিকে বাংলাদেশের তরুণরা আবেগীর বশবর্তী হয়ে মাঠে নামলেও রাজনীতির জটিল অঙ্কের কাছে এসে খেই হারিয়েছে। পুরনো দল সরকারে এসেও অগোছালো ব্যবস্থাপনা, দায়িত্ব নিয়ে ঢিলেমি, বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা ইত্যাদি এরকম নানা ব্যাপার বাংলাদেশের রাজনৈতিক স্বপ্নকে একটা হোঁচটের মুখে ফেলেছে। যে কোনো পরিবর্তন আনার জন্য রাজপথে রক্ত দেওয়া হয়তো প্রথম ধাপ, কিন্তু সেই পরিবর্তনকে স্থায়ী করতে হলে দরকার মেধা, কৌশল আর কাঠামোগত রাজনীতি। নেপালের তরুণরা সেই রাজনীতির পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাশ করেছে, আর বাংলাদেশের তরুণরা হয়তো এখনও সিলেবাসটাই ঠিক মতো বুঝতে পারেনি। রাজনীতি